এটা মেয়ে কাঁকড়া। এটা মেয়ে কাঁকড়া কেমনে বুঝলেন? এই যে আচ্ছা, এই যে বুক দেখে কিন্তু এটা মেয়ে কাঁকড়া। যদি শহরে নিয়ে যাওয়া হয় যাবেন? না, এখানে ইনকাম বেশি আমাদের। এখানে ইনকাম বেশি? যে আমরা মধু কাটি, মাছ মারি, তারপরে কাঁকড়া। কিন্তু নিজের গাছের আম দেখেন যে কত রকমের আম। এটা হচ্ছে কি হিমসাগর নাকি? কলা হচ্ছে ওজনে বিক্রি হয়। যে বৃষ্টির পানিটা ধরে রাখি খাবার জন্য আর কি, খাবারের জন্য। এখানে কি টিউবওয়েলের পানিতে আয়রন আর হচ্ছে লবণ। সুন্দরবনে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের যুদ্ধটাই যেন প্রতিকূল পরিবেশের সাথে, যাদের সংগ্রাম নদী ভাঙন, বনের বাঘ, কুমিরের সাথে। এই অঞ্চলের নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। এখানকার ছোট ছোট শিশুরা এমন প্রতিকূল পরিবেশেই বেড়ে ওঠে। এই অঞ্চলে দেখা যায় মেয়েদের হাট বাজার, শাড়ি পরেই বাজারে বিক্রি করে মাছ, কাঁকড়া, আম, জাম, সবজি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের এক অদ্ভুত গ্রাম ও গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। So what's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আমি এখন আছি সুন্দরবনের রিসোর্টে গহন দ্য ফরেস্ট এসকেপ। তো এই ভিডিওতে দেখাবো যে সুন্দরবনের মানুষ কিভাবে বসবাস করে বা এই যে গহীন জঙ্গলে তারা জীবিকার জন্য কি করে, মধু সংগ্রহ, মাছ, কাঁকড়া এবং ফল ফ্রুট, এই সব কিছু থাকছে এই ভিডিওতে। তবে তার আগে আমার একটু রুমটা দেখাই। যে এটা হচ্ছে রুম, কাপল রুম। তবে আমি ভাই একা এখানে আছে ওয়াশরুম। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, অনেক লাক্সুরিয়াস কিন্তু। এবং এইটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে, কোনো কাঠ ইউজ করা হয়নি। এটা বেসিন, এটা কমোড। এইখান থেকে জাস্ট দেখেন আমার রুমটা। এটা হচ্ছে মিরর, বেলকনি। এইখান থেকেই কিন্তু আমি সুন্দরবনের ভিউটা দেখব, ঠিক দোলনা খেতে খেতে। আর আপনি চাইলে এখানে শুয়ে বা বসেও এই ফিলটা নিতে পারেন। এখন কিন্তু ভাটা হচ্ছে, যার কারণে পানি নেমে গেছে। এই যে বন, সুন্দরবন, এখানে গেলেই কিন্তু বাঘ, কুমির, হরিণ এগুলো দেখা যায়। ওকে, আমরা এখন গ্রামের ভিতরে ঢুকবো, সেই সাথে গ্রামের মানুষজন, এখানকার মেয়েরা। তবে একটা ইনফরমেশন দিই, এই সুন্দরবনে কিন্তু অধিকাংশ হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। আর এটা হচ্ছে যাওয়ার পথ। এই যে আমি কিন্তু এখন বের হয়ে গেলাম, দুপাশেই কিন্তু গোল পাতা। রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল চওড়া একটা রাস্তা। হয়তো ইন ফিউচারে এই রাস্তা দিয়েই সরাসরি খুলনায় যাওয়া আসা করা যাবে, মানে এই অঞ্চলের মানুষ। এবং এখানে কিন্তু ইলেকট্রিক সিস্টেম আছে সব, মানে এই যে খুঁটিগুলো দেখতেছেন পুল, এখানে সরাসরি পল্লী বিদ্যুৎ থেকে লাইন করা। এই যে, আর এই পাশে হচ্ছে ওদের বাজার ঘাট। তবে বর্ষার সময় একটু কাদা হয় অনেক। বাপরে বাপ, এটা হচ্ছে হ্যারিং এর রাস্তা। তবে এখানকার মানুষজনের ইনকাম সোর্স কিন্তু অনেক ভালো। তারা মধু সংগ্রহ করে ইনকাম করতে পারে, মাছ ধরে ইনকাম করতে পারে এবং কঠোর পরিশ্রমী। যার কারণে টিনের ঘর বাড়ি হলেও এখানকার মানুষ এরকম অভাবী না যে না খেয়ে আছে, এরকম কিছু না। অনেক রকমের কর্মসংস্থান তাদের আছে। তো আপনাদের যদি শহরে নিয়ে যাওয়া হয় যাবেন? না, এখানেই থাকবেন? এখানে ইনকাম বেশি আমাদের। এখানে ইনকাম বেশি? যে আমরা মধু কাটি, মাছ মারি, তারপরে কাঁকড়া না? জি। আবার তারা হচ্ছে গৃহপালিত পশু পালন করে। যে আমরা গ্রামে আসছি, এখানে কিন্তু এটা কি আপনার কাছে আম কাকা? বাহ, এই যে আম বিক্রি করতেছে। এখানে আলু আছে, পেঁয়াজ, কুমড়া, এগুলো সব আপনাদেরই হয়? এখানে বেগুন, পটল। তো এই সুন্দরবন এই গ্রামেই, এই জায়গার নাম হচ্ছে বিনা পাড়া সরকারি, মানে এখানে হচ্ছে আশ্রম কেন্দ্র আছে যে এখানে এই পাশে। আর এই নদীটার নাম কি? খেজুরিয়া। তো এই জায়গায় ভালো লাগে, অনেক শান্তি না? তাই না? কোনো হইচই নেই। কালকে রাতে আসছিলাম, দেখলাম সব স্তব্ধ, কোনো সাউন্ড নাই। 10টার সময় লোক থাকে না? কম না? তো কাকির কে হয়? বাহ, এই যে দেখেন স্বামী স্ত্রী একসাথে বসে বিক্রি করতেছে। বাট আমাদের ওইদিকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিলই নেই, গ্যাঞ্জাম, সারাদিন ঝগড়া, ডিপ্রেশন। দেখ, ভালো লাগলো যেখানে মরিচ থাকেন। তাহলে এই পাশে হচ্ছে আরও পেঁপে, এগুলো বিক্রি হচ্ছে। তো কঠোর পরিশ্রমী মানুষগুলো। জাস্ট রাস্তাটা দেখুন, যে এই গ্রামের মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে। এই যে এক পাশে নদী, সূর্যমামা অস্ত যাচ্ছে, আর এই পাশে খোলা ময়দান। ভাই কি চমৎকার! এবং এই রাস্তাগুলো কোনো কাদা মাটি বা ওইরকম নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা দেখে আমি অবাক হইলাম।
এটা হচ্ছে বুড়ির ডাবর এই বাজারের নাম। দেখেন যে কত বয়স্ক মানুষেরা এখানে আম বিক্রি করতেছে, সবজি বিক্রি করতেছে। কি সুন্দর এই বাজারটা না। আর এই যে ঘরগুলো না সব হচ্ছে পানির উপরে, বাঁশ দিয়ে টিনের ঘর। এই যেগুলো ওষুধের দোকান, এখানে হোটেল আছে। বাজারটা কিন্তু অনেক বড়, এখানে পান বিক্রি করতেছে। এই যে দেখেন এগুলো কিন্তু সব সুন্দরবনে থেকেই আনে। এইটা হচ্ছে জাম, সুন্দরবনের জাম। 10 টাকা দাবি করি। আর এই পাশে হচ্ছে আমার খালা সবজি বিক্রি করতেছে, আলু। বাহ, দারুণ। এখানে এক দাদি নিজের গাছের আম বিক্রি করতে। তাই না দাদি, আম কত কেজি? তো দেখেন আমার দাদির নিজের গাছের আম। কত কেজি এগুলো? 25 টাকা। 50 টাকা। আপনার গাছের? 25। ও 25। তো এইগুলো কিন্তু একদম পিওর অথেন্টিক, মানে কোনো ফরমালিন নাই যে আপনার কীটনাশক দিয়ে বা বিষ দিয়ে পাকাবে এটা খাবে। তো তার নিজের গাছের। তো এই কারণেই কিন্তু এই অঞ্চলের মানুষের শরীর অনেক ফিট, অনেক বয়স্ক হয়ে গেছে। তারপরেও দেখেন ইজিলি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, যেগুলো আমাদের শহর অঞ্চলে নাই। দারুণ একটা ব্যাপার, ভাল লাগছে ভাই। এরকম পরিবেশে মানুষেরা সব পিওর খাবার খায়, যেখানে আমাদের পুরো বাংলাদেশে বিষাক্ত খাবারে ভরপুর। আজকে বাংলাদেশে মানুষের থেকে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বেশি, ওষুধের দোকান বেশি ভাই। সে জায়গায় এই মানুষগুলো এরকম ফিটভাবে চলাচল করতেছে। কি খান একটা খান, মানে ওই যে ভাই কত পচা ধরে দেন পচা না, ফরমালিন নেই। না, তো তো এই যে আজকে পাড়া আজকে পড়া। কেবল গাছের তো পারে। তো এটা জাম আপনাদের কাছের? বাহ, কে হয়? আমার কাকু। কাকু। তো এখানকার ফ্যামিলি বন্ডিংটা দেখেন, যে বাজারে আসছে জাম নিয়ে, আম নিয়ে আসছে। এই জামটা আমি একটু খেয়ে দেখি। ওয়াও, অনেক টেস্ট। কত কেজি? 60 টাকা। 50 টাকা কেজি? 60। আচ্ছা, 60 টাকা কেজি। এটা ঢাকায় হলে কত? 200-300 টাকা কেজি হতো। ঢাকার কথা না, এমনি ওপার গেলেও 100 টাকা বিক্রি হচ্ছে। ঢাকায় 200 টাকা নেবে। না, আমি তা করছি না, ঢাকার কথা বাদ দিচ্ছি। আমাদের এই নদীর ওপারে গেলেও 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদের তো দেখা যায় নিজেদের কাজ। আর আম, এই আমটা ভাইয়া আম 20 টাকা। দেখি, এই আম 20 টাকা কেজি। নিবেন নাকি? চলেন নিয়ে যাই। না না, নিব, আপনার লাগবে? হাফ কেজি নেন, খাই দেখবো কেমন লাগে। আচ্ছা, একটা। তো 50-50 আছে। কোনো কীটনাশক দিচ্ছেন নাকি? না। কিছু দেন না? পচা তো, এটা পচা। কথা ওইটা বাদে নিচ্ছে তো, এই যে তো বাজারটা কত সুন্দর। এটা ওরে বাপরে, দেখি না। সেটা মাইপা নাকি আগে? আচ্ছা দেখি না এটা। ভাই এটার কালারটা দেখুন শুধু। হ্যাঁ, কালার। কালার এটা ফাটাইলো তো ভালো ভাই। তো এই বয়সে তিনি হচ্ছে তার গাছের আম এনে বিক্রি করতেছে বাজারে। আমি জাস্ট অবাক যে সুন্দরবনে ঠিক এরকম একটা বাজার। এটা হচ্ছে বুড়ির ডাবর বাজারের নাম। এখানে সব খালারা কিন্তু সবজি বিক্রি করতেছে, যে বেগুন, কচু। এই পাশে আম বিক্রি করতেছে আমার দাদিরা, সব কিন্তু নিজের গাছের আম। দেখেন যে কত রকমের আম। এটা হচ্ছে কি হিমসাগর নাকি? এখানে হচ্ছে দেখেন, এগুলো কি সব সুন্দরবনেই হয়? তাহলে তো আপনাদের বাড়ি তো সুন্দরবনেই তো। এটা হচ্ছে লিচু আম, মানে লিচুর মতো কালার। আমার দাদাও বসে আছে এখানে, বা কাকু। আচ্ছা, এখানে হচ্ছে কলা হচ্ছে ওজনে বিক্রি হয়। বাহ, আমাদের ওইদিকে হালি বিক্রি হয়, মানে 4টা 20 টাকা। এখানে হচ্ছে কেজিতে বিক্রি হচ্ছে। একটা যা তোমার আর একটা দিলাম। ওই যে একটাই হয় না, দুটোই। দিয়েছে তো তাই। কত কেজি? কত কেজি কি? এই কলা? কলা 50 টাকা, 60 টাকা। এই যে তো পাকা কলা। হ্যাঁ। আচ্ছা, কেজি 50 টাকা যদি হয়, এখানে কয়টা আছে? 1টা 4টা 8 16টা। তাহলে কত টাকা হালি হচ্ছে? 30 টাকা হালি ধরে। 30 টাকা হালি কি করে? 50 টাকা কেজি। আপনার 50 টাকা হলে তাহলে তো 20 টাকা করে হচ্ছে নাকি? না, 15 টাকা হালি হচ্ছে, সেই একই ব্যাপার। বাহ, আমার খালাদের দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা এত পরিশ্রম করে আম আন। হ্যাঁ, বাড়ি হয়েছে তা কি করবো, আমি তো বিক্রি করি। তাই না? বিক্রি হচ্ছে। সুন্দরবন মানেই আমাদের কাছে বিলাসবহুল রিসোর্টে রাত্রি যাপন আর ভরপুর খাবার দাবার, সাথে রিল্যাক্স ট্যুর। আপনি কি জানেন সুন্দরবনে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের জীবনযাপন কেমন, তাদের ইনকাম, পেশা কি, অনেকেরই অজানা। আসলে আমিও এসেছিলাম সুন্দরবন ঘুরতে,
আমাদের রিসোর্টের নাম ছিল গহন দ্য ফরেস্ট এস্কেপ, যার অর্থ গহীন অরণ্য। সেখানেই রাত্রি যাপন করি। এরপর মনের ভিতরে একটাই প্রশ্ন, এ অঞ্চলের মানুষের পেশা কি, তাদের ইনকামই বা কি, কেন তারা এই সুন্দরবনের গহীনে বসবাস করে। এর ইতিহাসের খোঁজে বিভিন্ন গ্রামে যাই। এরপর তাদের জীবনের গল্প শুনে রীতিমতো অবাক। এ অঞ্চলের নারী ও পুরুষেরা কঠোর পরিশ্রমী। এখানে হিন্দু ও মুসলমানরা একই সাথে বসবাস করে। বিশেষ করে এখানকার নারীরা অনেক পরিশ্রম করে। আমরা সুন্দরবনের সবচেয়ে পুরাতন বুড়ির ডাবর বাজারে যাই, যা মেয়েদের বাজার। সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করে এই বাজারেই বিক্রি করা হয়। এছাড়া আম, জাম, বিভিন্ন সবজি বিক্রি করে মেয়েরা। বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা শাড়ি পরেই হেঁটে হেঁটে বাজার করতে যায়। এমন চিত্র আর কোথাও দেখা যায় না। সবচেয়ে মজার বিষয় হলো মেয়েরা শাড়ি পরে বাজার করে। কেউ মাথায় সিঁদুর, হাতে শাখা, আবার মাথায় টুপি, পাঞ্জাবি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কত মিল পাওয়া যায় এই বাজারে, এই গ্রামে। কোথায় পাইছেন? জঙ্গলের থেকে মারিয়েছে, আমি কিনেছি, কিনছেন? আচ্ছা, মারে একজন কেনেন? বাহ, কিনে ব্যবসা করি। তো দেখেন এই যে কাঁকড়াগুলো কামড়াই দিবে। কত এগুলো কেজি কত করে? 450 টাকা। 450? বাহ। তা আমি জাস্ট একটা জিনিস অবাক হইলাম যে এখানকার মেয়েরা এত পরিশ্রমী। ওটা কোনো সমস্যা না। সমস্যা নেই না? এটা মেয়ে কাঁকড়া। এটা মেয়ে কাঁকড়া কেমনে বুঝলেন? এই যে আচ্ছা, এই যে বুক দেখে কিন্তু এটা মেয়ে কাঁকড়া বুঝতে স্যার। এটা বুক দেখে লম্বা এটা তো কালো বলে, আর এটা হচ্ছে লম্বা। না না, অ্যাকচুয়ালি এটা এই যেটা লম্বা না, হ্যাঁ। এটা ছেলে, আর এটা ওষার অনেক বেশি, এটা মেয়ে। এই কারণে মেয়ে কাঁকড়া। এখানে কিন্তু আরো অনেক আছে। তো আপনাদের একটু আগে বলছিলাম যে সুন্দরবনের মানুষেরা তারা কিন্তু অনেক ইনকাম সোর্স আছে। সুন্দরবনের মধু, তারপরে মাছ, এরকম কাঁকড়া শিকার করতে পারে। তো এই মানুষগুলোকে আপনি শহরে নিয়ে যান, থাকবে না, কারণ শহরে যে ওইরকম ইনকাম সোর্সই নেই। কিন্তু এইখানে কিন্তু আছে। তারা এখানেই সুখী, এখানেই জীবনযাপন করে, এখানেই বাকি জীবনটা পার করে। আর এখানে কিন্তু ওইরকম হই হুল্লোড় নাই, সবাই খুবই হ্যাপিনেস ভাই। সবাই খুব ছোটোবেলা থেকেই এইভাবেই বড় হয় সংগ্রাম করে। তবে তাদের লাইফটা ছিল, আমরা হয়তো ডিজিটাল দিক থেকে অনেক আগে গেছি, মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছি, বাট তারা কিন্তু হয় নাই। এই কারণেই তারা সুখী মানুষ। 60-100 দেখেন, ওদের হচ্ছে গাছের আম ফরমালিন মুক্ত, কিন্তু কোনো রকমের বিষ, কীটনাশক দেওয়া হয়নি, একদম গাছ পাকা। 30 টাকা কেজি। খালি আমরা তো আজকে খাবো, তো রাতে খাবো। আর এটা হচ্ছে আপনার কি, লিচু আম? শক্ত থেকে নেবা? না, মানে একটু শক্ত আর কি। এটা নরম, অনেক নরম। এটা হচ্ছে কয় কেজি নেবেন? হ্যাঁ? 1 কেজি। তাহলে ওতে দেবেন এই আম। না না, এটা অন্য জাতের। ওখান থেকে ছোট একটা দেন। এটা তো অন্য জাতের না, ওইটা ছোট দেখে একটা দেন। তার দাও মিষ্টি আছে। দা হয়েছে, মিষ্টি আছে, খালা বলছে যেহেতু। না এর দাম নেই। হয়েছে। দাও দাও। এই বাগান আছে আপনাদের নাকি এমনি দু একটা গাছ? বাগান আছে। বাগান আছে। তো এটা আমাদের পলিথিনে দেন। তো দেখেন ওনাদের বয়স কত হবে? 60 বছর হবে দাদি? 60 বছর পার। আমার এখানে আরো একটা খালা আছে। খালার বয়স কত? দেখেন, মেয়েরা কিন্তু বয়স বলতে চায় না ভাই। তো এখানে আমার আরো একটা খালা আছে, সবাই আমাকে দেখতেছে। দেন। তো এইটা হচ্ছে আমরা কিনলাম। হ্যাঁ, জাম নিলাম যে, জাম ওইখান থেকে নিছি তো। সময় আবার আসবো, তখন নিব। থাকেন, দোয়া করবেন। আপনার একটা জিনিস দেখলাম এখানে ভাই, সবাই হিন্দু, আর সবাই অধিকাংশ হচ্ছে হিন্দু ধর্মের, কিন্তু মুসলমান ধর্মের মানুষের সাথে বিশাল একটা সম্পর্ক। কোনো ধর্মের ভেদাভেদ নাই, কোনো রকমের ওই যে ধর্মের দূরত্ব নাই, সবাই সবাইকে রেসপেক্ট করে। এই যে দেখেন, সব শাড়ি পরে বাজার করতেছে। এই যে বাজারটা, সব মেয়েরা আসছে, আপনার মাথায় সিঁদুর পরে, হাতে শাখা পরে বাজারে। তো শহরে কি হয় যে মেয়েদের ওইরকম কিন্তু শাখা সিঁদুর এখন দেখা যায় না। তবে এখানকার হিন্দু ধর্মের মেয়েরা তাদের ধর্মকে প্রচুর রেসপেক্ট করে এবং সেই ঐতিহ্য, ট্রেডিশন বহন করে তারা। এই জিনিসটা ভালো লাগছে। বাজারটা অনেক আগ থেকেই এই বাজারটা আর কি, বুঝছেন। সো আমরা যখন শুরুর দিকে এখানে আসতাম,
এই বাজার ছাড়া আর কোনো বাজারই ছিল না, এটা সবাই এখানে আসতে ঘুরে ফিরে। তো এখানে আসলে আপনারা একটা ভাইব পাবেন যে একটা গ্রামের মানুষজন, তারপর হচ্ছে কি যার যার বাগানের সবজি, যার যার গাছের ফল নিয়ে আইসা বিক্রি করে, এবার অন্যরকম। এই যে ডাব দেখলেন না, এই ডাব দেখলেন না, এই ডাব ঢাকা একটা কত বিক্রি করবে? 120, 150। এখানে ওরা পাইকারি কিনছে 50 টাকা বা 60 টাকা। আমি একটা অটোতেই ঘুরতেছি, ওদের যে রাস্তাগুলো কোনো কাদা নাই, এবং এই অঞ্চলে এত গরু কিন্তু রাস্তার উপরে কোনো গোবরও নাই ভাইয়া। অথচ আমাদের ওই সাইডে গেলে কিন্তু গ্রামগঞ্জে ঢুকলে অনেক গোবর ধুলাবালি, বাট এখানে নাই। দেখেন রাস্তাগুলো একদম ক্লিন। প্রবলেম যেটা হয়েছে যে বাইরের যে মানে আমাদের এলাকার মানুষজনের প্রচুর পার্সোনাল গাড়ি আছে, বাইক, এইটা ওইটা। এখানের মানুষজনের চলাফেরা অটোতে, সবাই অটোতে, আর কিছু মানুষজনের বাইক তো থাকবেই, বাট ম্যাক্সিমাম মানুষের আমজনতার হচ্ছে কি অটোতে করে চলাফেরা করে। আচ্ছা, তো আপনাদের হচ্ছে এখানে ইনকাম সোর্স কি? আমাদের এখানে ইনকাম গাড়ি ঘোড়া চলে বা আছে, তারপর মধু, মাছ, তারপর তরমুজ, তারপর ধান হয়, অনেক কাজবাজ হয় আর কি। তো এরকম পার ডে কত আসে? পার যে আমাদের ভ্যান চালাইলে 1800, 1500, 1200। ভাই বলছে ভ্যান চালে 1800, 1500, 1200। যদি পার ডে ইনকাম হয় তাহলে মাসে এভারেজ তো 40,000। ওই 20-30,000। সব সময় তো আসলে একটা আবার হচ্ছে মধু ভেঙে 1 কেজি মাছ। মধু আমরা 1200 টাকা বেশি। বাইরে ভাই আগে বেচতাম 500 টাকা, এখন সলিড মধু এই বাইরের লোক আসে, তারা একটু দাম বেশি দিয়ে নেয়, 1200-1300 টাকা কেজি। আচ্ছা, তো তার মানে হচ্ছে এই যে আমরা বাইরে থেকে আসি, আপনাদের কর্মসংস্থান হচ্ছে। হয় আমাদের এই বাইরের লোক আসলে আমাদের উপকার হয়। আমাদের মধু মনে করেন 1200 টাকা, 1300 টাকা কেজি সলিড মধুটা বেচতে পারি। তার মানে এই যে আমরা যে রিসর্টগুলোতে আসি, যেমন ধরেন আমরা আজকে এখানে সবাই আসছি গহন দ্য ফরেস্ট এসক্যাপ যে রিসর্টে, ধরেন এই যে আমরা এই ভ্যানটাকে রিজার্ভ করলাম, এইটাই তার কর্মসংস্থান। তো এরপরে ইনার মধু আছে, ওনার বাসায় থেকে বলবে যে আমার কাছে মধু আছে অরিজিনাল, আমাদের ভিতরে 2-1 জন কিনে নিয়ে গেল, এটার মাধ্যমে সে একটা ইনকাম করতেছে। তো এটাই আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেশে যা কিছু আছে এগুলো যদি আমরা হাইলাইট করতে পারি, বিদেশ থেকে যদি ফরেনরা, যদি বিদেশিরা ট্যুরিস্ট এখানে আসতো, তাহলে দেখেন যে কত কর্মসংস্থান হইতো। এবং একটা কথাই আছে যে একজন ট্যুরিস্ট 15 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে। যেমন ধরেন একজন ইউরোপিয়ান আসলে সে কী করবে, আমাদের দেশের বিমানের টিকিট কাটবে, সে এয়ারপোর্টে এসে মানি এক্সচেঞ্জ করবে, কনভার্ট করবে বাংলা টাকায়, তখন ইনকাম হবে। সে একটা হোটেলে থাকবে, সে একটা রেস্টুরেন্টে খাবে, সে হচ্ছে যখন একটা ট্যুরিস্ট স্পটে যাবে এরকম ভ্যান রিজার্ভ করবে। সো তার মাধ্যমে কত এরকম কর্মসংস্থান হচ্ছে। তো আমাদের উচিত সবার আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা এবং ওই পর্যায়ে নিয়ে যাওয়া। আই হোপ এই জিনিসটা হবে খুব দ্রুত ইনশাল্লাহ। এবং এই যে রাস্তাটা, এইটা ধরেই কিন্তু আমরা বিভিন্ন গ্রামে ঘুরতেছি। আপনারা জানেন যে এখানে আমাদের অনেক হিন্দু ধর্মাবলম্বীর মানুষেরা বসবাস করে, তো তারা যে পূজা করে সেই বন দেবী, এবং এখানে একটা বাঘ আছে, এইটার নাম আমি আসলে জানি না। তো এটাই হচ্ছে দেবী। এখানে হচ্ছে আরও 2টা স্ট্যাচু আছে। হ্যাঁ, এই ছোট বাচ্চা হচ্ছে দুঃখে। হ্যাঁ, আচ্ছা। আর ওখানে হচ্ছে শাহজঙ্গল। আর এই হচ্ছে গাজী। এটা গাজী? হ্যাঁ। কারণ কি এটার নাম দুঃখে কেন? দুঃখে হচ্ছে একটা ছোট বাচ্চা, সে ওই আর কি বনে যেত, বনে গিয়ে বাঘের সামনে পড়েছিল, সেজন্য সে মা বনবিবিরে স্মরণ করলে মা বনবিবি তাকে উদ্ধার করে। আচ্ছা, মা বনবিবিকে এইটা মাঝখানেরটা মানে উদ্ধার করে। তা আপনারা বিশ্বাস করেন যে এই বনে থেকে আমাদেরকে রক্ষা করবে বনবিবি? আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা বিশ্বাস করি। আপনার নাম কি? আমার নাম মিঠুন মিস্ত্রি। মিঠুন মিস্ত্রি? মিঠুন মিস্ত্রি। মিস্ত্রি কেন? মিস্ত্রি কেন, আমাদের আর কি বংশ পরশ, এটা টাইটেল। আচ্ছা, মানে আমরা অনেক সময় মিস্ত্রি মানে কি, যারা হচ্ছে ঘর বাড়ি বানায় তাদেরকে বলি আঞ্চলিক ভাষায়। তো ওনার নাম মিঠুন মিস্ত্রি। তো এই জিনিসটা তারা বিশ্বাস করে যে এই সুন্দরবনে যেমন বাঘ আছে, কুমির আছে, অনেক সময় কি হয় যে মানুষকে খেয়ে ফেলে, তো তারা বিশ্বাস করে বনবিবি তাদেরকে রক্ষা করে, যার কারণে তাদের গ্রামগঞ্জে এই বনবিবির মূর্তি বা এখানে পূজা করা হয়। ভাইয়া? হ্যাঁ, পূজা করা। আচ্ছা, এখানে পূজা করাও হয়। আমাদের গহন রিসর্টের যিনি ম্যানেজার হিমেল দাদা, ওনার বাসায় প্রবেশ করতেছি। বাসাগুলো দেখেন যে এরকম টিন সেটের, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ও, এটা কি আমার কাকু? হ্যাঁ হ্যাঁ। ও, এটা হচ্ছে আমার কাকা,
উনি কিন্তু জাল বুনতেছে। কেমন আছেন? আমি আপনাকে মনে হয় কালকে দেখছি। তো এই যে জাল, আমি বলছিলাম যে এখানকার মানুষের যে একটা পেশা, সেটা হচ্ছে এই মাছ ধরা। মাছ ধরে ভালো মাছ পাওয়া যায়? আগের চেয়ে অনেক মাছ কমে গেছে, তাহলে মোটামুটি চলে আর। চলে না? কমে গেছে কেন? কমে গেছে চারিদিকে নদীর নাব্যতা এসে গেছে, হ্যাঁ, আর বাইরের কিছু সমস্যাও আছে। আর ওয়ার সময় মাছ ধরে, যে সময় মাছের ডিম আসে সেই সময় নেট ধরে। নেট ধরলে তো ওই মাছগুলোর ওই মাছগুলো প্রজন্মটা নষ্ট হয়ে যায়। প্রজন্মটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু একটা জাল বুনতে কতদিন সময় লাগে? সময় লাগে। আমি তো তেমন পেশাদারি না, আমার বাড়ি ব্যবহার করার জন্য বনি কিন্তু। আচ্ছা। আর জঙ্গলে যে জাল দিয়ে মাছ ধরে সে জাল কিন্তু বড় জাল, লম্বা, মাটিতে এক মাথা পুঁতে দেয় আর এক মাথা উপরে এরকম দাঁড়িয়ে দেয়। ভালো আছেন? বাহ, তোমার নাম কি? রিতম গোরামি। হ্যাঁ, রিতম রিতম গোরামি। বাহ, সুন্দর নাম। আই লাভ ড্যাড। ওয়াও। তোমাদের বাসাগুলো দেখেন যে কত চমৎকার। এখানে কিন্তু আপনার তারা যে দেব দেবীর পূজা করে সেটার ফটো। এটা হচ্ছে কি? স্বামী বিবেকানন্দ। এই যে পিছনে হচ্ছে আপনার কন্যাকুমারী। তো বিশাল বড় কিন্তু তাদের বাড়ির উঠান। এখানে আম গাছ আছে এবং এই যে একদম গাছ পাকা আম। ভাই, হ্যাঁ বাজি, এই যে পুরো পেকে গেছে আম। এইরকম আমের কালার। চলেন, আমরা হচ্ছে এখন এখানে ডাব খাবো। আপনারা যে লিচু ওই লেবু খাচ্ছেন, ওই লেবু ওইটা। আচ্ছা, ওইখানে লেবু। আর এই মুরগিগুলো এই যে মুরগি। তাদের এটা কি আম? ও আল্লাহ, এই টাচ করলাম পড়ে গেল। আটা যেন লাগে না, আটা যেন না, আটা লাগবে না। তো এখানে কিন্তু তাদের সব রকমের গাছ আছে, ফল ফ্রুটের, এবং যে সবজিগুলো, এই যে আমরা রিসোর্টে যেই খাবারগুলো খাচ্ছি, সবজি, হাঁস, মুরগি, সব এইখান থেকেই তারা পালন করে। এখানে পালন করে ওখানে যে মানে জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এখানে হচ্ছে সবজি। দেখেন যে এই মানুষগুলো এতটাই পরিশ্রমী যে বাজার থেকে কিনতে হয় না। ওইটা লাল শাক, এটা হচ্ছে কাটুয়া শাক, এখানে বেগুন আছে, আর এটা হচ্ছে পানি যাওয়ার ব্যবস্থা। এখানে মরিচ আছে। মানে হিমেল দাদার এখানে টোটাল 16 বিঘা জমি। তো ওনার এই জমিগুলোতে নিজেই সব চাষাবাদ করে। এখানে কি কি চাষাবাদ করেন? মোটামুটি আমাদের সিজনে যেমন ধান হয়, তরমুজ হয় আমাদের জমিতে। আর এখানে যত ধরনের সবজি, মনে করেন এখন যে সিজনে যে সবজি, সব ধরনের সবজি এখানে চাষ হয়। মনে করেন এখন যেমন বেগুন আছে, তারপরে পুঁই শাক আছে, বরবটি আছে, ভেন্ডি আছে, মরিচ আছে, পেঁপে আছে গাছে, মানে কলা আছে, মানে সব ধরনেরই আমার। এখানকার মানুষের মেইন কর্মসংস্থান কি? মেইন কর্মসংস্থানটা হচ্ছে কৃষি আর সুন্দরবন। যারা সুন্দরবন কেন্দ্রিক তারা সুন্দরবন, আর বাদ বাকি সবাই কৃষি। তা আপনারা সুন্দরবনকে ভালোবাসেন? অবশ্যই আমরা সুন্দরবনকে ভালোবাসি, সুন্দরবনকে আমরা হৃদয়ে ধারণ করি আর কি। এটার কারণ কি? এটার কারণ সুন্দরবন আসলে একটা সময় ছিল সুন্দরবনই এই এলাকার মানুষের জীবিকার প্রধান উৎস। আচ্ছা। এখন আপনি একটা জায়গার থেকে আপনার জীবন শুরু করলেন, সেটাকে যদি আপনি হৃদয়ে ধারণ না করতে পারেন, তাহলে হয়তো ওইটা আপনাকে ফিডব্যাক ভালো দিবে না। এই জন্য হৃদয়ে ধারণ করলে হয়তো ওখান থেকে আপনার ফিডব্যাক দিবে। খাওয়া দাওয়া, মাছ, রিজিক, মানুষের রিজিক, অ্যাটলিস্ট একটা মানুষের রিজিক। যদি মানুষ কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সেটা দূরে থেকে আর এখানে নিজের ফ্যামিলির সঙ্গে থেকে মানুষ ইনকাম করে তার রুটি রুজি করে তার জীবন নির্বাহ করতে পারতেছে। এই অঞ্চলের মানুষেরা সুন্দরবনকে মনের মধ্যে ধারণ করে। তারা বিশ্বাস করে সুন্দরবনের জন্যই তাদের বিভিন্ন কর্মসংস্থান তৈরি হয়েছে। এমনকি সুন্দরবনের ভিতরে প্রবেশের আগে সবাই পাক পবিত্র হয়ে প্রবেশ করে, কারণ তাদের দৈনন্দিন জীবনে বিশেষভাবে অবদান রাখে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। এই বনকে কেন্দ্র করে মাছ ধরা, কাঁকড়া শিকার, এছাড়া মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষজনেরা, যা বাজারে অনেক দামে বিক্রি হয়। বিশেষ করে সুন্দরবনের নদীতে জেলেরা প্রচুর মাছ পায়, তাই নদীর কিনারায় জেলেদের বসত বাড়ি গড়ে উঠেছে। তবে এই গ্রামের মানুষদের জীবন যতটাই সুন্দর ততটাই কঠিন। এদের আতঙ্ক, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের ঝুঁকি। এছাড়া সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানির, কারণ এখানে মাটির নিচে পানিগুলো আয়রনযুক্ত ও লবণাক্ত। তাই বৃষ্টির পানি একমাত্র ভরসা এই গ্রামের মানুষদের। মূলত বৃষ্টির পানি তারা বিভিন্ন খনন করা পুকুরে মজুদ রাখে। এছাড়া বড় বড় ট্যাঙ্কের ভিতরে বৃষ্টির পানি জমা রাখে, যা খাবার পানি বা রান্নার কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে বর্ষাকালে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করতে হয়।
এমন প্রতিকূল পরিবেশে এই অঞ্চলের মানুষেরা জীবনযাপন করে। সুন্দরবনের যে জিনিসটা আমার ভালো লাগছে, এখানকার গ্রামের মানুষজন এতটাই শৌখিন যে তাদের প্রতিটা বাড়ির সামনেই হচ্ছে এরকম একটা পুকুর আছে এবং কাঠের সিঁড়ি করছে, এই দিক দিয়েও নামতে পারবেন। আর এই যে পানিটা দেখতেছেন, এটা কিন্তু নোনা জলের পানি না, মানে হয় না সুন্দরবন কিন্তু নোনা পানি। এখানে দেখবেন যে কোনো টিউবওয়েল নাই, তারা হচ্ছে সাপ্লাইয়ের পানি অথবা এই বৃষ্টির পানি দিয়েই কিন্তু তারা পান করে বা অন্যান্য কাজ করে। তো এইটা কিন্তু বৃষ্টির পানি, এখানেই হচ্ছে গোসল করে, থালা বাসন মাজে, আরও অনেক কিছু। সুন্দরবনে সব থাকলেও একটা জিনিসের প্রবলেম, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির। কারণ এখানে আমাদের মতো যেখানে সেখানে ওয়াশার বা যেখানে সেখানে টিউবওয়েলে পুঁতে যে পানি আনবে, ওইটা কিন্তু এখানে নাই। বাট আমাদের গহন রিসোর্টে আপনার এই মিঠা জলটাই কানেক্টেড করা পাইপ দিয়ে আর কি, বুঝছেন? এটা? হ্যাঁ, তো আপনারা একদম দেখবেন যে পানি হাতে নিলে মুখে নিলে কোনো লবণাক্ত লাগে না, মানে বৃষ্টির পানি এখানে, বৃষ্টির পানিটা এইটাই লাইন করা রিসোর্টের সাথে, আমাদের গহনের সাথে। সো এইটা একটা ভালো ফিডব্যাক পায় গেস্টরা আর কি। প্রায় অনেকে আসলে বলে যে পানি তো নোনা, কিন্তু আমরা যে পানি পাচ্ছি এটা তো আবার মিঠা জল, ঠিক আছে। সেই জায়গা থেকে গেস্টরা কমফোর্টেবল থাকে আর কি, আমরাও চেষ্টা করি তো এটা ইয়ে হয় আর কি। আর বৃষ্টি হইলে তো পানি আরো বেশি ভালো হবে আর কি। ধরেন ধরেন ধরেন, হাতে ব্যথা না পান ভাই। ও রে ভাই, ছোটবেলায় ক্রিকেট খেলতাম ভাই, কখনো ক্যাচ মিস হয় নাই। তো আমি হচ্ছে ঢাকা যে ইনডোর ক্রিকেট একাডেমি, মানে আহ্বানী মাঠে 2 বছর প্র্যাকটিস করছি, মানে ক্রিকেট। বাংলাদেশের একমাত্র একটা ফ্রুট যার ভিতরে কোনো ভেজাল নাই। আমি বিভিন্ন দেশে গেছি, দেখছি যেমনই হোক না কেন ওদের খাবারের ভিতরে কোনো ভেজাল মেশানো হয় না, কিন্তু বাংলাদেশে ভাই একদম মানে নিচে থেকে উপর পর্যন্ত সবাই চায় যে খাবারে ভেজাল মিশায় মানুষকে মারি। আমাদের দেশে মানুষের থেকে হসপিটাল বেশি, ডায়াগনস্টিক সেন্টার বেশি, ওষুধের দোকান বেশি। দেখবেন যে কোনো বাজারে খালি ওষুধের দোকান। কেন? কারণ এই যে আমাদের অসুস্থ করে, একদম প্ল্যানিং করে ভাই এইভাবে খাবারে বিষাক্ত জিনিস মেশায়, ফরমালিন, যেটা দিয়ে মানুষের শরীরকে নষ্ট করে। এই যে এত রোগ, আপনি না খেয়ে কখনোই মরবেন না, মানুষ কিন্তু খেয়ে মারা যায়। তো এইটাই হচ্ছে একটা পিওর খাবার, যাতে কোনো বিষ মেশাইতে পারে না। আমি জানি না এটাতেও হয়তো কোনো ইনজেকশন পুশ করে কিছু একটা করবে। দাদা দাও গ্লাসটা দাও। ভাই নোনা পানিতে এই ডাবের তো অনেক মিষ্টি। হ্যাঁ, এবং এখানে প্রচুর এরকম নারকেল গাছ। এটা হচ্ছে আমাদের ধানের থেকে যে খ্যাড়গুলো হয়, এটা হচ্ছে সারা বছরের গরুর খাবার আর কি। কিন্তু এইভাবে গোল আকৃতি, এটা যেন এভাবে রাখলে পানিটা হচ্ছে আটকাবে না, খ্যাড় নষ্ট হবে না, মানে ভিতরে পানি প্রবেশ করবে না। আর এটা বের করেন কিভাবে? এটা হচ্ছে এক পাশ দিয়ে টান দিলে আস্তে 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 কই আস্তে বের সেটা? হবে। মানে দেখেন যে এই সিস্টেমে, আচ্ছা মানে এইভাবেই গরুকে খাওয়ানো হ্যাঁ হয়। হ্যাঁ, এভাবে টান দিয়ে ওই যে গরুর খাবারের জায়গা করা আছে। কয়টা গরু? আমাদের 6টা। 6টা গরু। হ্যাঁ। এত পরিশ্রম, এখানে ঘাস এগুলো মানে চড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঘাস কাটতে হয় না? না, আর চড়ানো লাগে না, মানে এরকম সকালে ছেড়ে দিব, আবার ও বিকালে চলে আসবে একাই। হ্যাঁ, চুরি ডাকাতি? না না, এগুলোর কোনো সুযোগ নেই এখানে। সবার গরু ওখানে মাঠ ভরা গরু ছাড়া আছে, চুরি হয় না? চুরি টুরি হওয়ার এখানে গ্যাঞ্জাম ফ্যাসাদ না, গ্যাঞ্জাম আমাদের শান্ত এরিয়া। হিন্দু মুসলমান কোনো দাঙ্গা নাই, কোনো কিছু নাই, সবাই আমরা একসাথে মিলেমিশে, কোনো প্রকার কারোর সাথে কোনো ঝামেলা নাই। বাহ, আপনি কখনো একটা আমার দাদা কিন্তু হিন্দু ধর্মের, আমি মুসলমান, বাট দেখেন এই যে সে তার বাসায় আনছে, ডাব খাওয়াচ্ছে, সব কিছু ঘুরে দেখাচ্ছে। তাদের জাম দেখেন ভাই, কি কালারিংটা হয়েছে, মানে বৃষ্টির পানি। ছোটোবেলায় কিন্তু অনেক জাম খাইতাম, হিমেল দাদার বাসায় এসে এরকম। এই যে, আর বৃষ্টি হলে কিন্তু জামগুলো পাকে। আর এখানে সবই কিন্তু অথেন্টিক ভাই। আর এই যে এটা হচ্ছে আম, দেখেন একদম পাকা। তো এই যে আমটাও কিন্তু একদম গাছ পাকা। টাঙ্কি হচ্ছে আমাদের এখানে পানির যে প্রবলেমটা আছে সুন্দরবন এরিয়ায়, এই জন্য আমরা রেইন ওয়াটারটারে, বৃষ্টির পানিটারে ধরে রাখি আর কি এইটাতে। আমাদের আরো 3টা আছে যে বৃষ্টির পানিটা ধরে রাখি খাবার জন্য আর কি, খাবারের জন্য। এখানে কি টিউবওয়েলের পানিতে আয়রন আর হচ্ছে লবণ, এটা খাওয়া যায় না, মানে হয়তো এমনি ব্যবহারের ঘরে, যেমন আমাদের যেমন ওই রান্নাঘরের ধোয়া টোয়ার জন্য ব্যবহার করে, ওয়াশরুমের জন্য ইউজ করে, আর খাওয়ার পানিটা পুরোটা বৃষ্টির পানির উপর নির্ভর। তার মানে আপনাদের সব আছে, শুধু পানি নাই? শুধু পানি নাই, আমাদের সব আছে। ওই পানিটা আমাদের হয়তো কষ্ট করে ধরে রাখতে হয় আর কি। এইটাই না? তো প্রতিটা বাসায় দেখবেন সুন্দরবনের এই বিশাল বড় বড় ট্যাঙ্ক আছে, মানে এখানে পানি তারা মজুদ করে।
একবার ভাবেন যে এই অঞ্চলের মানুষ পানি মজুদ করে ভাই, তো তাদের জীবনযাপনই এরকম। না, আমার বৌদি হচ্ছে তার নিজের গাছের এখানে যে গাছগুলো আছে ওইখান থেকে আম আনছে, এবং এটা হচ্ছে জাম, এগুলো সব আপনাদের এখানেই হয় গাছে? বাহ, তো এই আমগুলো এত মানে ভালোটাই নিছেন, হ্যাঁ। তো আমি হচ্ছে একটু শক্ত দেখে খাইতে পছন্দ করি, এটা নরম হয়ে গেছে, এই যে দেখেন যে কি পাকা ভাই, যে গাছের আম কোনো রকম ফরমালিন বিষ স্প্রে করা নাই, এই যে পেকে গেছে। তো এই কারণে এই অঞ্চলের মানুষের কিন্তু রোগ জীবন এরকম হয় না। আপনি এখানে এসে অত হসপিটাল, অত ওষুধের দোকানও পাবেন না, এবং অনেক বয়স্ক মানুষও হচ্ছে আপনি দেখবেন যে চলাফেরা করতেছে, কাজ করতেছে। এই যে বাড়িটা ঘুরলাম, ঘোরার পরে দেখলাম যে এই বাসারই প্রার্থনার জন্য একটা মন্দির। তো এরকম অনেক বাড়িতে নিজস্ব মন্দির যেখানে তারা প্রার্থনা করে। আর একটু দেখায় যে কি সুন্দর করে এই ঘরটা বানানো হয়েছে। আচ্ছা, এখানেই এটা কিন্তু টিন সেটের, মানে এটা কিসের পূজা করা হয়? আমাদের আমরা হচ্ছে কালী রামকৃষ্ণ মা কালীর আমরা করি সেইভাবে। আবার দেখলাম বনবিবির পূজা করা হয়, এটার কারণ হচ্ছে যারা সুন্দরবনে যায় আর কি, যারা বনজীবী তারা বনবিবির পূজাটা করে। ওখানে হিন্দু মুসলমান কোনো ভাগ নাই, সবাই মিলেই বনবিবির পূজাটা করে। সবাই করে? হ্যাঁ, বনবিবি মানেই কিন্তু বিবি আর কি, বিবি যান যেমন, তারপরে শাহ জঙ্গলি, মানে মুসলিম হিন্দুরা মিলেই ওইটা আর কি। মানে ওইটা করার কারণ কি? যে সুন্দরবনে যেন যে কোনো বিপদ আপদ না হয়, সুন্দর রক্ষা করবে। হ্যাঁ, সুন্দরবনে তো মানে পদে পদে বিপদ, কিন্তু তারপরেও মানুষ কেন সুন্দরবনে যায়? দেখবেন পাক পবিত্র হয়ে সুন্দরবনে যায়, শুক্রবারের দিন সুন্দরবনে যায় না, এরকম অনেক কিছু নিয়ম নীতি মেনে তারপরে সুন্দরবনে যায় আর কি। এই জন্য বনবিবির পূজাটা যারা জঙ্গলে যায় তারা বনবিবির পূজাটা সবাই করে। ফাইনালি চলে আসলাম রুমে। সারাদিন সুন্দরবন, গ্রামগঞ্জ, এখানকার মানুষের জীবনযাপন সব কিছু দেখে অবশেষে রুমে আসলাম। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার রুমের ভিউটা দেখুন, বিশাল বড় কিন্তু স্পেস, এবং খুবই সিম্পল, মানে ওই রকম যে অনেক কিছু দিয়ে রুমকে একটা জগা খিচুড়ি রাখছে ওইরকম না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এক্সপ্লোর করতে পারি। আর একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য, আর কমেন্ট করেন বাংলাদেশের কোথায় যাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, টাটা।